চিরবরী প্রতিপক্ষের জন্য আক্ষেপ বিরোধী বিশ্বকাপে নেইমার নরওয়ের কাছে হেরে গিয়ে হয়ে গেল সে চুরমার। আমরা সেমিফাইনালে যাবো, এদেরকে আর ফাইনালে যাবো, এটার একটা অন্যরকম আনন্দ হয়তো, তো আমরা তাদের মিস করব। সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সৌদি আরব সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র দিলেন রাষ্ট্রদূত। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স। শনিবারের মধ্যে নিশ্চিত করতে হবে সুবিধা। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। ঐতিহাসিক আজাদি স্কয়ারে নেওয়া হচ্ছে মরদেহ। ইরানের সরকারি ছুটি। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরু দিয়ে থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। রাউন্ড অফ 16 ম্যাচে ইতিহাস গড়ল নরওয়ে। হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়েজিয়ানরা। এই হারে টানা 6 বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউটের এই ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। তবে প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল পেনাল্টি পেলেও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ব্রুনো গ্রিমারেস। গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ডেডলক ভাঙে ম্যাচের ৭৯ মিনিটে। দারুণ হেডে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন আর্লিং হালান্ড। সমতায় ফেরার চেষ্টা দুর্বল করে ব্রাজিলের রক্ষণভাগ। সেই সুযোগে নিজের দ্বিতীয় গোল আদায় করেন হালান্ড। তবে ইনজুরির সময়ে ক্যাসেমিরোর এনে দেয়া পেনাল্টি শটে পরাজয়ের ব্যবধান কমান নেইমার। তবে হার এড়াতে পারেনি। শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন এই সেলেসাও তারকা। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা স্বপ্নটা অধরা রেখে আন্তর্জাতিক ফুটবল থেকে আশ্রয়ের ঘোষণা দিয়ে ফেলেছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে বিশ্বকাপের দলের ডাক পাওয়া নিয়ে ছিল শঙ্কা। যেদিন ডাক পেলেন অঝরে কেঁদেছিলেন। নরওয়ের বিপক্ষে ম্যাচ ছেড়ে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ায়ও অঝরে কাঁদলেন নেইমার। বদলি হিসেবে মাঠে নেমে দলের পক্ষে একমাত্র গোল করেছেন এই ফরওয়ার্ড। এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বার্তাও দিলেন এই তারকা। দেড় দশক আগে চিলতে হাসিতে হলুদ জার্সির সাথে যে গল্প শুরু হয়েছিল তার সম্ভাব্য সমাপ্তি অঝোর কান্নায়। হয়তো দেশের জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। ইনজুরির কারণে বিশ্বকাপের দলে ডাক পাওয়া নিয়েই ছিল শঙ্কা। যেদিন ডাক পেলেন অঝরে কেঁদেছিলেন। নরওয়ের সাথে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েও কাঁদলেন। দলের প্রতি ভালোবাসা না থাকলে কি চোখ বেয়ে জল গড়ায়? হয়তো ঝুঁকি নিয়ে বলে দেয়াই যায়, স্কিলে অন্যরা হয়তো এগিয়ে থাকতে পারেন, কিন্তু ব্রাজিলের এই দলে নেইমারের চেয়ে বেশি ডেডিকেশন কারোরই ছিল না। শেষ ম্যাচেও একটা গোল করলেন নেইমার পেনাল্টিতে। ভাবতেই পারেন পেনাল্টি এ আর এমন কি, কিন্তু এই ম্যাচেই পেনাল্টিতে একটা গোল মিস করেছিল ব্রাজিল। পেনাল্টি কিক নেয়ার আগে নরওয়ের গোলকিপার নেইমারকে বেশ স্লেজিং করছিলেন। অরউইন নল্যান্ড তখন উঠছেন। একটা পেনাল্টি এরই মধ্যে ঠেকিয়েছেন। যতগুলো বল তার কাছে এসেছে সবই সেভ করেছেন। সেই গোলকিপারের সামনে নেইমার শুধু গোলই করেননি, রীতিমতো তাকে হিউমিলেট করেছেন। পরে গোলকিপারকে যেন বুঝিয়েও দিয়েছেন হারিয়ে যায়নি, এটাই জরুরি খবর। নেইমার তার প্রাইম ফেলে এসেছেন। ইনজুরিতে পুরোটা সময় তাকে খেলানোও হয় না, কিন্তু দিন শেষে নেইমার নেইমারই। হারিয়ে যান না, ফুরিয়ে যান না, অস্ত্র জমা দেন, ট্রেনিং ভোলেন না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। যে মেটলাইফ স্টেডিয়ামে ক্যারিয়ারের শুরু সেখানেই শেষ।
কাঁদলেন নেইমার, কাঁদলো হাজার মাইল দূরে বাংলাদেশের ভক্ত সমর্থকরা। তাদের বক্তব্য, হেক্সা মিশনটা এবারও থেকে গেল অধরাই, বাড়ল আরও 4 বছরের অপেক্ষা। প্রিয় দলের পারফরমেন্সে হতাশা, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিপরীত শিবিরে ছিল উল্লাসের ঘনঘটা। বিদায়। বিশ্বকাপের শেষ 16তেই আটকে গেল ব্রাজিলের স্বপ্নযাত্রা। অপেক্ষা বাড়ল হেক্সা মিশনের। নেইমারের মতোই কান্নায় ভেঙে পড়লেন হাজারো ভক্ত। যে দলটার সাথে মিশে থাকে আবেগ, যোগবনিতর ছন্দে তোলা আলোড়ন, তার বিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যাচ দেখতে আসা ভক্তরা যেন থমকে গেলেন। রাতের অন্ধকার চিরে ভোরের আলোটাও তখন বড্ড ফ্যাকাশে। প্রথম থেকে অ্যাটাকিং খেলা উচিত ছিল, আমাদের খুব দ্রুতগতিতে খেলা হয়েছে, যার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। জিতলো ব্রাজিল, হারলো ব্রাজিল, কোনো সমস্যা নাই। একবার হারছি, পরের বার জিতবো, শেষ, সমস্যা নেই। আমরা তো খেলে হেরেছি, অসহায়ভাবে আত্মসমর্পণ করি না। আমরা লাস্ট মিনিট পর্যন্ত আমাদের শতভাগ দেওয়ার ট্রাই করছে। ব্রাজিল নরওয়ে খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল ব্রাজিলের জাতীয় দলের হলুদ আর নীল জার্সিতে এক টুকরো ব্রাজিলে রূপ নেয়। তবে প্রিয় দলের পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন খেলা দেখতে আসা অনেক সমর্থক। এই কান্না ভেজা চোখ আর শুকায়নি ম্যাচ শেষেও। খেলাটা এত কষ্ট নয়, এত কথাটা হইলো সবচেয়ে বড় কষ্ট। নেক্সট এদেরকে এই শিক্ষা আমাদের মতন পাবে। খারাপ লাগতেছে হারাতে, ছোট থেকে ওয়েটই করতেছি। তবে ব্রাজিল বিরোধী সমর্থকরা প্রত্যেকটা গোল হওয়ার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিশ্বকাপে নেইমার নরওয়ের কাছে হেরে গিয়ে হয়ে গেল সে চুরমার। অনেক ছিল, আমরা এখন অনেক আনন্দ আছি এই খেলা থেকে। আমরা সেমিফাইনালে যাবো, এদেরকে আর ফাইনালে যাবো, ওটার একটা অন্যরকম আনন্দ হয়তো, আমরা তাদের মিস করব। ব্রাজিল সমর্থকদের এই কান্না হয়তো সময়ের ব্যবধানে ফিকে হবে। তবে হেক্সা জয়ের আক্ষেপটা দীর্ঘায়িত হলেও আরও 4 বছরের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জয়ের পর ব্যতিক্রমধর্মী উদযাপনের মধ্য দিয়ে আলোচনায় নরওয়ের খেলোয়াড়রা। ভাইকিং রো দিয়ে তারা খেলার মাঠে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দুঃসাহসী অভিযাত্রার ইতিহাসকে। দেশটির মানুষের কাছে আজও সাহস আর ঐক্যের প্রতীক তাদের পূর্বপুরুষরা, যাদের কাছ থেকে পাওয়া এই ভাইকিং উপাধি। একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি, হাজার হাজার কণ্ঠে সমস্বরে আওয়াজ, রো রো। এবার বিশ্বকাপের সেরা উদযাপনের ধরন বলা হচ্ছে নরওয়ের এই ভাইকিং রোকে। মাঠে খেলোয়াড় থেকে গ্যালারিতে সমর্থকরা, উদযাপন চলছে পথে পথেও। নরওয়ের হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই ভাইকিং রো, জাতির অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার ভাষা। কোথা থেকে এলো এই উদযাপন, কারা এই ভাইকিং? ফিরতে হবে প্রায় 1200 বছর অতীতে। বর্তমান নরওয়ে, ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়া উপকূল থেকে বেরিয়ে পড়তো একদল দুর্ধর্ষ নাবিক। ইতিহাস যাদের চেনে ভাইকিংস জলদস্যু হিসেবে। ধারণা করা হয় নর্স ভাষার ভাইকিঙ্গার শব্দ থেকে এসেছে ভাইকিং শব্দটি, যার অর্থ দূর পাল্লার অভিযাত্রী। কেউ কেউ আবার মনে করে ভিক থেকে উৎপত্তি ভাইকিং শব্দের, যার অর্থ উপসাগর বা নদী। সমুদ্র অভিযাত্রায় লম্বা এক ধরনের নৌকা ব্যবহার করত ভাইকিংরা। তাদের লংশিপ তাড়া করেছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এমনকি উত্তর আমেরিকা উপকূল পর্যন্ত। উত্তর আটলান্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সমুদ্র দস্যুতা। যুদ্ধে গড়পড়তা হলেও জাহাজ চালনায় অসম্ভব দক্ষতা কাজে লাগিয়ে প্রায় 300 বছর ধরে গোটা ইউরোপ, আমেরিকা দাপিয়ে বেরিয়েছে ভাইকিংস নারী পুরুষরা। সমুদ্র সংসার পেতে আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড। বিখ্যাত ড্রামা ভাইকিংসে আগ্রাসী র্যাগনার লোথব্রকের নিষ্ঠুরতা আর লুটতরাজের কাহিনী দেখা যায়। অবশ্য তারা ছিলেন অসাধারণ জাহাজ নির্মাতা, সফল ব্যবসায়ী, যোদ্ধা, সর্বোপরি দক্ষ সমুদ্র অভিযাত্রী। এ কারণেই আধুনিক নরওয়ের জাতীয় পরিচয়ে ভাইকিং যুগের গুরুত্ব গভীর। যুদ্ধ নয়, বরং সাহসিকতা, অনুসন্ধিৎসা আর সমুদ্র জয়ে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ভাইকিং ঐতিহ্যকে।
1000 বছর আগে ভাইকিংদের যে লংশিপ উত্তর সাগর পাড়ি দিত সম্পদ আর দিগন্তের খোঁজে, সেই নৌকা আজ নেই, কিন্তু বেঁচে আছে বৈঠার ছন্দ। বিশ্বকাপে নরওয়ের সমর্থকদের ভাইকিং রো সেই ঐতিহ্যের প্রতীকই তুলে ধরছে, যেন সবাই একই নৌকায়, একই গন্তব্যের পথে, একই স্বপ্নে বাইছে বৈঠা। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। রাউন্ড অফ 32 রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়েছে ইংল্যান্ড। 3 লায়ন্সদের হয়ে জোড়া গোল করেছেন জুড বেলিংহাম। বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেক্সিকো ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ পিছিয়ে যায় 1 ঘন্টা। অ্যাজটেক স্টেডিয়ামে ম্যাচ খেলে রোমাঞ্চ ছিল আগে থেকে। 36 মিনিটে পাল্টা আক্রমণ থেকে দলকে লিড এনে দেন জুড বেলিংহাম। এই গোলের উল্লাস না কাটতেই পুরো স্টেডিয়ামকে নিথর বানিয়ে দেন তিনি। 2-0 এগিয়ে ইংল্যান্ড। বিরতির আগে অবশ্য 1 গোল শোধ করেন মেক্সিকোর হুলিয়ান কিলিওনেস। বিরতির পর হেসুসকে বাজেভাবে ফাউল করে কোয়ান্সা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপরও 60 মিনিটে কেইনের সফল পেনাল্টিতে 3-1 গোলে এগিয়ে ইংল্যান্ড। কিছুক্ষণ পরে মেক্সিকোর হয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান হিমিনেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। to the world under the leadership of Tariq Rahman. Now, Middle East is a very strong partner. So Saudi Arabia, we consider it not just a bilateral partner, but a very brotherly partner. And, with Saudi Arabia, we will work very closely in our tenure in government. প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নরমাল ডেলিভারি বা স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবে উদ্বুদ্ধ করতে শনিবারের মধ্যে সব ক্লিনিকে আলাদা লেবার রুম নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এমনকি হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মিড ওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। বলেন, নরমাল ডেলিভারি উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত। আরও বলেন, আগে দায়রা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। এখন গ্রাম থেকে সেই পদ্ধতিটাই হারিয়ে গেছে। সেখানেও অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যেই কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি। টানা ও ভারী বর্ষণে কক্সবাজারে হয়েছে ভয়াবহ পাহাড় ধস। রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত
9 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। প্রশাসন বলছে আগে সতর্ক করা হলেও সরেনি কেউ, এতেই ঘটল প্রাণহানি। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। রোববার থেকে শুরু হয় টানা ও ভারী বৃষ্টিপাত। এতেই মাঝরাত থেকে ভোর 4টা পর্যন্ত ঘটে পাহাড় ধস। ক্যাম্প প্রশাসন জানায়, রাত 3টার দিকে উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ধসে পড়ে পাহাড়। চাপা পড়েন নারী শিশুসহ 4 জন। ঘটনাস্থলেই হয় তাদের মৃত্যু। এর আগে রাত 1টার দিকে পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতুলি ক্যাম্পে হয় পাহাড় ধস। নিচের বসত ঘরে থাকা কামাল হুসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের 4 বছরের ছেলে আনাসের মৃত্যু হয়। তারা নতুন আসছে মানুষ, তো তারা তখন আগে আরা আসে হিসাবে আর তো হন্যান তো কি হইব, আর তো স্বর্ণমিকা আছে, তারা এখন স্বর্ণই বাজল অন্য ভা পাহাড় ভাঙিয়ারে পরিবারে 5 জনের মাঝে একজন ইঞ্জুরি হয়ে গিয়ে আড্ডি ভাঙি গিয়ে এখন এমএসএ হসপিটাল আমার ঢুকে গিয়ে আর 4 জন মরে গিয়ে, মা বাবা 3 জন, বৈনব্য। এদিকে কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত 2টার দিকে মাটি চাপা পড়ে 7 বছরের শিশু একরামের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে, আগেই ছিল পাহাড় ধসের শঙ্কা। মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল স্থানীয়দের, তারা সরে না যাওয়ায় এই প্রাণহানি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু রাতের মধ্যেই তারা ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। পাহাড় ধসের স্থল পরিদর্শন করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু লোভী ব্যক্তি পাহাড় কেটে ঘর বানিয়ে বিক্রি করছে। এতে যেমন পাহাড় ধসের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে হতাহতের সংখ্যাও। বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোই হবে স্থায়ী সমাধান। কিছু লোভী ব্যক্তি যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সহযোগিতা চাই। এই ধরনের লোভী ব্যক্তিদের হাত থেকে আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার, এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। এদিকে কক্সবাজারে গেল 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে উখিয়া সহ জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও বসত ঘরে ঢুকে পড়েছে পানি। তাপস সরকার, যমুনা নিউজ। শিক্ষার্থীরা ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা দিবে তখনই তাদের কাছে বই পৌঁছে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে এমনটা জানান শিক্ষামন্ত্রী। বলেন, নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সে বিষয়ে সভা হয়েছে। কারিকুলামে কিছুটা পরিমার্জন হবে, আলাদা আলাদা শ্রেণীতে 4টি বই নতুন আসছে। ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং, এখানে এখনো কাজ শুরু হয়নি, আগামী বছর থেকে এই নিয়োগের কাজ শুরু হবে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। গ্র্যান্ড মুসাল্লা থেকে আজাদি স্কয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও নেই পা ফেলার জায়গা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্র পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়ে চলছে শোক র্যালি, শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর, নেই তিল ধারণের ঠাঁই, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মুসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি।
পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের 4 সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির 3 ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর 8 তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে, আর এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।